দর্শক, তাৎক্ষণিক এই আয়োজন আপনাদেরকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছেন আমাদের সাথে রয়েছেন সাইফুল আমিন। সাইফুল আমিন ভাই, আপনাকে স্বাগত জানাই এবং ধন্যবাদ জানবেন আমাদেরকে এইভাবে বিশেষ প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। আপনি আমাকে যে আপনার প্রোগ্রামে যোগ দেওয়ার সুযোগ করে দেন, এটার জন্য আমি অনেক আপনি কি আমাকে যে বলেন ধন্যবাদ দেওয়া নয়। সাইফুল আমিন ভাই, লজ্জা দেবেন না। প্রিয় দর্শক, আমরা বাংলাদেশে স্বল্প সময়ের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখতে পাচ্ছি। তার মধ্যে অন্যতম এখন বলতে গেলে টক অব দ্য কান্ট্রি হচ্ছেন আমাদের রাষ্ট্রপতি চুপ্পু সাহেব। তিনি কি বলেছেন গতকাল আমরা আজ বাংলাদেশ সকাল থেকে একটি আলোচনা দেখা যাচ্ছে, সেখানে কালের কণ্ঠের একটি সাক্ষাৎকার, যে সাক্ষাৎকারের শিরোনাম আপনারা দেখতে পাচ্ছেন। এখানে লেখা রয়েছে যে চমকানো তথ্য দিলেন রাষ্ট্রপতি। এখানে কি কি তথ্য তিনি দিয়েছেন আমি যদি সংক্ষেপে বলি আপনাদেরকে, ইন্টারভিউটি একটু বড়, যে তিনি বলছেন ১.৫ বছর কার্যত সিদ্ধান্ত ও আলোচনার বাইরে ছিলেন তিনি, অথচ তাকে অপসারণের নানা চক্রান্ত চলেছে। তিনি বলেছেন সাংবিধানিক উপায়ে তাকে অসাংবিধানিক উপায়ে তাকে অপসারণের একাধিক চেষ্টা হয়েছে, কিন্তু তিনি সাংবিধানিক ধারাবাহিকতায় রক্ষায় অনড় ছিলেন। তারপরে তিনি বলেছেন ২২ অক্টোবর ২০২৪ বঙ্গভবন ঘেরাও করেছিল মব সন্ত্রাসী, জুলাই সন্ত্রাসীরা। বিক্ষোভ ও সহিংস পরিস্থিতি সৃষ্টি করা হয়েছিল পরিকল্পিতভাবে। তার দাবি ভাড়াটিয়া লোকজন ব্যবহার করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল তাকে অপসারণের পরিবেশ তৈরি করা। ভাড়াটিয়া লোকজন কারা আমরা জানি। এই একই গোষ্ঠী কিন্তু প্রথম আলো ডেইলি স্টারে হামলা করেছে। এই একই গোষ্ঠী কিন্তু ফজলুর রহমানের বাড়ির সামনে গিয়ে অশ্লীল স্লোগান দিয়েছে। এই একই ব্যক্তিরা সারা বাংলাদেশে মব সন্ত্রাস চালিয়েছে এবং ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে চাঁদাবাজি করেছে, যার তার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কোটি টাকা পর্যন্ত তারা হাতিয়ে এনেছে, লুটপাট করেছে। তিনি বলেছেন আমাদের প্রেসিডেন্টকে অপসারণের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন তৈরি হয়েছিল। বিএনপি ও তাদের জোট প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নেওয়ায় অসাংবিধানিক অপসারণের বিরোধিতা হয়, অর্থাৎ সেটি ইউনূস বা মব সরকার তাকে অপসারণ করতে সক্ষম হয়নি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে সরিয়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে বসানোর অসাংবিধানিক উদ্যোগ নেওয়া হয়েছিল, তবে তার সেই সংশ্লিষ্ট বিচারপতি রাজি হননি। তিনি আরও জানিয়েছেন যে ৩ বাহিনীর প্রধানরা তাকে সমর্থন দিয়েছে এবং অসাংবিধানিক পদক্ষেপে তারা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টা বা এই মবের ওস্তাদ মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতির সঙ্গে নিয়মিত সমন্বয় করেননি। বিদেশ সফর শেষে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিকে অবহিত করেননি। এরপরে জানিয়েছেন যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তির বিষয়ে তাকে জানানো হয়নি। তার বিদেশ সফর আটকে দেওয়া হয়েছে, যেমন কসোভো ও কাতারের আমন্ত্রণে যেতে দেওয়া হয়নি। বিশ্বজুড়ে বাংলাদেশ হাইকমিশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা হয়েছে, যা তিনি অপমানজনক ও অপসারণ প্রক্রিয়ার অংশ বলে মনে করেছেন। বঙ্গভবনের প্রেস উইং প্রত্যাহার করা হয়েছে, ফলে তিনি গণমাধ্যমে বক্তব্য বা আনুষ্ঠানিক বার্তা দিতে বাধাগ্রস্ত হয়েছেন। জাতীয় দিবসে রাষ্ট্রপতির বাণী প্রকাশ বন্ধ রাখা হয়েছিল, যা তিনি ইচ্ছাকৃতভাবে তার জনসংযোগ যেটা বা জনসম্মুখ উপস্থিতি সীমিত করার অপচেষ্টা হিসেবে দেখেছেন। এই দীর্ঘ ইন্টারভিউর সারমর্ম আমি বলার চেষ্টা করলাম বা সারাংশ বলার চেষ্টা করলাম। আপনারা এই ইন্টারভিউটি পড়ে দেখতে পারেন, ইউটিউবের ডেসক্রিপশনে এটি দেওয়া থাকবে। এবার প্রিয় সাইফুল আমিন ভাই, আমরা যে মব সরকারকে দেখলাম, বস্তুত তো এটা জামাত ব্যাকড সরকার। আমরা যদি তাদের একটু আমলনামা দেখি ছোট্ট একটা ভিডিও থেকে, দর্শকদের জন্য একটু সুবিধা হবে। ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটা এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। সম্পূর্ণরূপে একটা মুশরিকের একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যাওয়াটাও শিরক। যাওয়াটা কি? যেমন শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়াটা কি? জোরে বলেন। শহীদও না, এটা মিনারও না। মিনারে ফুল দেওয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটা এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। জি, জামায়াত সাধারণত কখনো ফুল দিতে আসে না শহীদ মিনারে। এবার আপনারা কি মনে করে আইলেন? এবার রাষ্ট্রীয় আচার হিসাবে এটা আমার দায়িত্ব, বিরোধী দলীয় নেতা হিসেবে এখানে আসতে হবে আমার সঙ্গীদেরকে নিয়ে, তাই আমি এসেছি। এখনো কি জামাত এটা নাজায়েজ মনে করে? আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন? এই ধরনের একটা পবিত্র মুহূর্তে এই ধরনের প্রশ্ন না করাই ভালো। প্রিয় সাইফুল আমিন ভাই, মুনাফিকের দল জামাতে ইসলামীকে দেখলাম, তাদের ওপর এবং ভেতরটা কীরকম আমরা সবাই জানি। মোটামুটি তারা জান্নাতের টিকিট বিক্রি করেও জয়ী হতে পারেনি কোনোভাবেই, মানে ভরাডুবি তাদের হয়েছে। তো এই জামাত ব্যাকড ইউনূস, সে যে রাষ্ট্রপতিকে স্বয়ং এইভাবে বন্দি করে রাখলো,
কার্যত তিনি এখন মুক্তি পেয়েছেন জেলখানা থেকে। রাষ্ট্রপতি তার অভিব্যক্তিতে এটাই স্পষ্ট করেছেন। ইউনূস কি জেলে যাচ্ছে? কারণ এটা তো রাষ্ট্রদ্রোহিতার শাস্তি তো মৃত্যুদণ্ড বাংলাদেশে, সংবিধান লঙ্ঘনের শাস্তি। আপনার কি মনে হয় যেহেতু এই বিষয়টা? আপনি যেহেতু এই বিষয়টা উঠেছেন, আমি একটু আগে থেকে কথাটা বলি। সেটা হলো, আপনি কারামুক্ত হয়েছেন এটা ঠিক, কিন্তু উনি গর্তমুক্ত হয়েছেন। উনি গর্তের ভিতরে ছিলেন, গর্ত থেকে বেরিয়েছেন। এই রাষ্ট্রপতি আগে আমাদের কিছু বলেন নাই, তাই আমরা কিছু বলিনি। কারণ কেউ কিছু না বললে তার বিরুদ্ধে কিছু বলা বা তার সম্পর্কে কিছু বলা, এটা তো ঠিক না। হ্যাঁ, উনি বলেছেন, এখন আমাদেরও বলার সময় এসছে। উনি কারামুক্ত হয়েছেন, সেটা বুঝতে খুব ভালো লাগতেছে আমাদের কাছে। উনি গর্ত থেকে বেরিয়েছেন, এটাও আমাদের খুব ভালো লাগতেছে। কিন্তু এখন কেন? প্রথমত হইল, রাষ্ট্রপতি ইউনূস পদে পদে সংবিধান লঙ্ঘন করছেন। রাষ্ট্রপতি কি করেছেন? তিনি তো সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি তো প্রথম দিনই সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি প্রথম দিন কিভাবে সংবিধান লঙ্ঘন করেছেন? প্রথমত হইল যে 5ই আগস্টে ওনার হাতে কি ক্ষমতা ছিল? ওনার হাতে ক্ষমতা ছিল, উনি রাষ্ট্রপতি। রাষ্ট্রের এই অবস্থাতে উনি টেলিফোনে শুধুমাত্র প্রধানমন্ত্রীর সাথে একবার টেলিফোনে কথা বলেই উনি জরুরি অবস্থা জারি করতে পারতেন। উনি করেন নাই। উনি সেনাপ্রধানের সাথে কথা বলে সামরিক আইন জারি করতে পারতেন। উনি কথা বলেন নাই, উনি কিছু করেন নাই। ওইটা বরং হয়তো সংবিধান। উনি বরং প্রথম সংবিধান লঙ্ঘনকারী। ইউনূসকে গালি দেব? গালি দেওয়ার আগে তাকে গালি দিতে হবে। হি ওয়াজ দ্য ওয়ান হু ইনভাইটেড দিস। তাহলে তো শেখ হাসিনাও বাদ যায় না, কারণ এই চুপ্পু ওয়াকারের মতো বদমাইশদেরকে নিয়োগ করেছেন শেখ হাসিনা। কি বুঝে? আমি আইনি ব্যাখ্যাটাতে যাই আগে, তারপর আমরা লজিক্যাল। আমি Okay, আইনি okay. জিনিসটাতে যাই। সাংবিধানিক যে উনি বলছেন যে ওনারা সংবিধান লঙ্ঘন করে ওনাকে সরানো, আমি সাংবিধানিক ইয়েটা, আমি একটু তাত্ত্বিক হবে বিষয়টা, আপনার দর্শকরা নেবে কিনা জানি না, বাট আমার মনে হয় এই জিনিসটা পরিষ্কার হওয়া দরকার যে ইউনূস যদি জেলে যেতে হয়, শাহাবুদ্দিন চুপ্পুকেও জেলে যেতে হবে, এবং শাহাবুদ্দিন চুপ্পু আগে যাবে। কারণ শাহাবুদ্দিন চুপ্পু প্রথম কিন্তু সংবিধান লঙ্ঘন করছেন। কেন? রাষ্ট্রপতি হিসেবে আমাদের দেশে বলা হয় যে রাষ্ট্রপতি পদটা সাধারণ একটা পদ, অলংকার, ওইটা সাক্ষী গোপাল, অমুক তমুক। ভাই প্লিজ কনস্টিটিউশনটা পড়ে দেখেন। রাষ্ট্রপতি যদি নিজে কিছু প্র্যাকটিস করতে চান, নিজে যদি ক্ষমতা ব্যবহার করতে চান, তার হাতে ক্ষমতা আছে। বিশেষ করে দেশে যখন খুব খারাপ অবস্থা যায়, যেমন ধরুন দুর্যোগপূর্ণ মুহূর্তে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করেন। 5ই আগস্ট ছিল দুর্যোগ মুহূর্ত, তিনি জরুরি অবস্থা জারি করতে পারতেন। শুধু একটা টেলিফোনে উনি প্রাইম মিনিস্টার, উনার দায়িত্ব ছিল প্রাইম মিনিস্টারকে বাঁচানো। ওনার হাতে সবকিছু ছিল, কিন্তু উনি কি করেছেন? উনি ছেড়ে দে কেন্দাবাচ্ছি না, উনি খুব অনেকগুলো অন্যায় কাজ করেছেন। যেমন ধরেন একটা, মানে আমি একটা উদাহরণ দিই। ওনার সামনে দিয়ে যখন সুপ্রিম কোর্টের কাছে পরামর্শ চাওয়া হয়, উনি কি না করেছিলেন? উনি কেন পরে বললেন যে শেখ হাসিনা পদত্যাগপত্র ওনার হাতে নেই? যদি ওনার হাতে পদত্যাগপত্র না থাকে, তাহলে সুপ্রিম কোর্টে ওনার নামে কি করে পরামর্শ চাওয়া হইল? 1। 2 নম্বর হলো, ওই পরামর্শ মেনে কেন তিনি অন্তর্বর্তী সরকার করলেন? উনি তো সংবিধান লঙ্ঘন করলেন। এটা কি ইউনূস আগে করছে? না, এই রাষ্ট্রপতি আগে করছে। এই কাপুরুষ রাষ্ট্রপতি আগে করেছে। উনি আরো কতগুলি কাজ করেছেন। ওনার সামরিক আইন জারির ব্যবস্থা ছিল, উনি করেন নাই। উনি জরুরি অবস্থা জারি করতে করেন নাই। রাষ্ট্রকে উনি রক্ষা করেন নাই। অথচ উনি সংবিধান রক্ষা শুধু না, রাষ্ট্র রক্ষার দায়িত্বে। আর ওয়াকার রাষ্ট্র রক্ষার দায়িত্বে যেমন সংবিধান রক্ষার দায়িত্বে। দুজনেই কিন্তু এই জন্য প্রথম, যদি কারো বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা নেওয়া উচিত হয়, তাই এই দুজনের বিরুদ্ধে নিতে হবে। রাষ্ট্রপতি আজকে কথা বলছেন, উনি ন্যাগিং করছেন। ওনার ছবি সরানো হয়েছে, উনি ন্যাগিং করতেছেন। ন্যাগিং করতেছেন না, ছবি সরানো হয়েছে, উনি খুব মন খারাপ হয়েছে। কিন্তু আমি আপনার আজকে ইনফরমেশন দিই, 5 তারিখ রাতের মধ্যে 80% দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি চলে গেছে, বঙ্গবন্ধুর ছবি সরিয়ে দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর ছবি টাঙ্গানোটা কিন্তু সাংবিধানিক। আমি কেন এই কথাগুলো বলছি, একটু মানে জাস্ট সবার ইনফরমেশনগুলো যাওয়া দরকার, যে আমরা অনেক সময় আবেগপ্রবণ হয়ে অনেক কিছু করি। বঙ্গবন্ধুর ছবিটা কিন্তু সাংবিধানিক দায়িত্ব। ছবিটা যে টাঙ্গানো, এটা সাংবিধানিক দায়িত্ব। কিন্তু রাষ্ট্রপতির ছবি, জাতির জনকের ছবি থাকবে। জাতির জনকের ছবি বঙ্গভবন থেকে যখন মাহফুজ সান্ডারা নামায়, উনি কোথায় ছিলেন? উনার ভবনে নামাইছে, উনি খুব মনে কষ্ট পাইছেন। আহা রাষ্ট্রপতি, আহারে চুপ্পু। উনি মনে কষ্ট পেয়েছেন অন্যান্য জায়গাতে যখন 3 মাস পরে 20% যেটা বাকি ছিল ওখান থেকে ওনার ছবি নামানোতে। সংবিধান ওনার ছবি লাগানোর দায়িত্ব কিন্তু কোনো ইয়ে না, রাষ্ট্রীয় ইয়ে না, নির্দেশনা না।
সাংবিধানিক না, কিন্তু বঙ্গবন্ধুর ছবিটা ছিল সাংবিধানিক, যে জাতির জনকের ছবি। সেটা নামানো হলো ওনার অফিসে, ওনার বঙ্গভবনে। সান্ডার শুধু নামায় নাই, সেখানে পোস্ট দিয়েছে এবং কয়েক বেলা ওখানে খাওয়া দাওয়া করছে, ওখানে মিটিং করছে, সবকিছু করছে। হোয়াট হি হ্যাভ ডান, হোয়াট হি হ্যাজ ডান, হি ডিড নাথিং। বসে বসে উনি ওখানে কলাটা মোলাটা খাওয়া ছাড়া, রাষ্ট্রপতি ভবনের বাবুর্চির হাতে রান্না খাওয়াটা, এবং মাঝে মধ্যে ওয়াকারুজ্জামানের ভিজিটের সময় ওয়াকারুজ্জামানের নেতৃত্বে নামাজ পড়া ছাড়া। আপনার মনে আছে নিশ্চয়ই ওয়াকারুজ্জামানের হ্যাঁ নেতৃত্বে হ্যাঁ, নামাজ নামাজ পড়তেন। নামাজ পড়েছেন। এই এবং দুইটা এখন বক্তব্য যেভাবে তারেক জিয়াকে চেটে যাচ্ছেন, মানে ভূয়সী ওনার, প্রশংসা এই করলেন। জন্য আমি ওনার এখন বক্তৃতায় আসছি। আমি এতক্ষণ ওনার সাংবিধানিক অপরাধ যে উনি করেছেন, হুম। ইউনূসের আগে অপরাধ উনি কিন্তু করেছেন। ইউনূসকে কিন্তু উনি ইনভাইট করে আনছেন, ইউনূসরে উনি শপথ নেওয়াইছেন, ইউনূসের পরিষদকে উনি শপথ নেওয়াইছেন, ইউনূসেরকে যেন শপথ নিতে পারে এই জন্য সুপ্রিম কোর্টের কাছ থেকে উনি পরামর্শ নিয়েছেন। কতগুলি অপরাধ। এখন রাষ্ট্রপতি এসে একটা হঠাৎ করে উনি গোবেচারা হয়ে আমাদের রাষ্ট্রপতি আসলেন, উনি বললেন উনি কারামুক্ত হয়েছেন, গর্ত থেকে বাইরেছেন, ওনার কথা আমরা শুনবি। শুনেন, আরো ইন্টারভিউ বাইর হবে, আরো অপকর্মতার বাইর হবে। এই রাষ্ট্রপতি একমাত্র রাষ্ট্রপতি বাংলাদেশের ইতিহাস থাকবে। আপনি ইয়াজউদ্দিনের মতো লোকও কিন্তু জরুরি অবস্থা জারি করছিল, যার কোনো ক্ষমতা ছিল না তখন, আর এর হাতে ছিল সম্পূর্ণ ক্ষমতা। তখন শেখ হাসিনা কিন্তু ক্ষমতায়। আরো একটা অপরাধ করছে, শেখ হাসিনার পদত্যাগপত্র হাতে না পেয়ে উনি ওই পদটাকে ভ্যাকেন্ট করে একজনকে অন্তর্বর্তী করেছেন। অনেকগুলো অপরাধের সাথে এই রাষ্ট্রপতি জড়িত। এখন উনি তারেক রহমানের কথা বলেন যে তারেক রহমান ওনার সাথে ওনাকে 100% সমর্থন দিচ্ছে। তারেক রহমান তো একবারের জন্য ওনাকে ফোন করে নাই, উনি এই রেকর্ড দেখাতে পারবেন না। তো উনি কেন এই কথাটা বলতেছেন? এটা উদ্দেশ্য, ওনাকে একটু কন্টিনিউ করতে দিলে উনি কিন্তু পাঁচাটা শুরু করবে তারেক রহমানের। আপনি ফারুকের দেখেন, মতো। হ্যাঁ আপনি দেখেন, আমি ভিজুয়াল ফারুকি বলেছে কিন্তু, সাইফুল আলম ভাই ফারুকি বলেছে যে জিয়াউর রহমান তার বাবার পথে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো হাঁটছেন তারেক জিয়া, মানে তেল শুরু। তেল এই রাষ্ট্রপতি যে শপথ নেয়, এই তারেক রহমান, আপনি একটু ভিডিওটা যদি থাকতো, আমি আগে আপনার বললে ভালো হতো, সেখানে দেখবেন যে কিভাবে তারেক রহমানের হাত কসলাইতেছে উনি। দেখেন ভিডিওটা, শপথের পরপর 2 হাত দিয়ে হাত কসলাচ্ছিল তারেক রহমান। আর তারেক রহমান হাসছে করে হাতটা সরাই নিয়ে গেছে। এত কসলাকসলি তো পাবলিক সন্দেহ করবে, কারণ টিভি তো দেখা যাচ্ছে তো, কারণ আমাদের চোখে তো পড়ছে রে ভাই, পড়ে নাই। এখন উনি তারেক রহমান ওনাকে সর্বাত্মক সহায়তা করছে, এই করছে। এই লোকটা কত মিন, কত নিচু, যে তাকে রক্ষা করতেছে 9 ডিভিশন, এটা দায় দায়িত্ব তাকে রক্ষা করা। সেখানে সে দেখেন সবাইরে ফালায়, ওখানে হয়তো 1000 খানেক লোক, 1000 লোক গেছে, আর এখানে ওনাকে 3 স্তরের নিরাপদ, ওখানে ট্যাঙ্ক আছে, ওখানে এপিসি আছে, ওখানে আপনার এমন রাইফেল আছে যে রাইফেলটা 3-4 মাইল দূরে গুলি করে মানুষ মারা যায়, সেটাও আছে কিন্তু এসএফ এর কাছে। সো উনি কিসের ভয়ে ছিলেন? উনি দেখেন ওনার ইয়ের মধ্যে কত নিম্নরুচির লোকটা। সে একটা মেয়ের কথা বলতেছে, একটা মেয়ে নাকি ওই যে ইয়ের উপরে কি বলে ব্যারিকেডের উপর লাফ দেওয়া ওইটা ফটোগ্রাফারকে ডাকতেছিল তার ছবি তোলার জন্য। এটা উনি মনে রাখতে পারছেন, কিন্তু রাষ্ট্র রক্ষার কথা উনি মনে রাখতে পারেননি। উনি কত নিচ একটা মেয়েকে, আমি ওই মেয়েটা জঙ্গি, এটা নিয়ে কোনো সন্ধান, নিশ্চয়ই জঙ্গি না হলে ওখানে গেছে গেন, কিন্তু একটা মেয়েকে উনি টার্গেট করছেন। কিন্তু উনি কি রাষ্ট্রপতি হিসেবে এই দায়িত্ব ওনার? উনি একটা মেয়েকে টার্গেট করে কথা বলবে? কত নিম্নরুচির হলে এই লোকটা এই কথাটা বলতে পারে, নিজের ছবির কথা বলতে পারে, নিজের ভিজিটের কথা, মানে উনি সফর করতে পারেন নাই। বিদেশ সফর করতে দিলে কি ইউনূস ভালো ছিল? তার মানে কি দাঁড়ায়? ইউনূস যদি প্রত্যেক সফরের পর ওনার কাছে এসে দেখা দিত, তাহলে তো ইউনূস ভালো নাকি? ইউনূস Right. যদি ওনার সাথে যোগাযোগ রাখতো, তাহলে তো ভালো, তাই না? ইউনূস যদি ওনাকে কি বলে একটু তোয়াজ করতো, একটু ইয়ে করতো, ওনার বিদেশ যাইতে দিত, তাহলে ইউনূস ভালো ছিল। ৩টা ঘটনা আপনি দেখেন। হ্যাঁ, আপনি ভিডিওটা একটু পরে আপনি দেখতে পাবেন, যান ছবিটা দেখেন। জি, তা সে হাত কচলাকচলি করছিল না এবং এইটার পরে আপনি 2 হাত দিয়ে ধরে রাখছে, এরপরে আরো আছে, মানে এটা এই ভিডিওতে নাই হয়তো, কিন্তু এরপরে দাঁড়িয়ে একদম কসলাকসলি করতেছিল শপথের পরে, এই মানে সাইনিং এর পরে। জি, তো এটা ইনি, প্রথম আলোর এই ক্লিপটাতে পাওয়া যায়, হ্যাঁ, কিন্তু হাতের অংশটা খুব একটা দেখা যাচ্ছে না। না তবে পাওয়া হ্যাঁ, আমি আছে, আমি আমি এটা পাওয়া খেয়াল করেছিলাম যে হ্যাঁ। তো আমি বলি যে উনি এত একজন নিম্নরুচির রাষ্ট্রপতি, যিনি তো একজন প্রোটেস্টারকে টার্গেট করছেন, একটা মেয়ে প্রোটেস্টারকে টার্গেট করছেন, এটা কি ওনার কাজ হয়েছে ভাই? সো আপনি এই প্রটেস্টার ছিল না অন্য কিছু ছিল, সাইফুল যেটাই আলম হোক, ভাই। যেটা জঙ্গি একটা, কিন্তু ওখানে তো আরো 2000 জঙ্গি ছিল। উনি ওই মেয়েটাকে হুম। টার্গেট করলেন কেন? উনি এতটা ইয়ে করলেন, এত ইয়ে কেন, আক্রোশ কেন ওই মেয়েটারই উপরে?
উনি তো বলতে পারেন হাজার হাজার লোক এই কাম করছে, এটা করলে তো কোনো সমস্যা ছিল না, কারণ একটা মেয়েকে টার্গেট করে কথা বলে। আপনি কত নির্মরুচির হলো একটা রাষ্ট্রপতি, যে পুরা 16 কোটি মানুষের দেশের মালিক উনি, সবার অভিভাবক উনি, আর উনি একটা মেয়েকে টার্গেট করছেন। সো আমি বলবো যে পুরো ইন্টারভিউটা বুঝছেন, এটা হলো ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিতে তারেক রহমানের আনুকূল্য, তারেক রহমানের পা চাটার জন্য উনি এই ইন্টারভিউটা দিচ্ছেন। জি, অনেক অনেক ধন্যবাদ। এবার কয়েকটা এই মব সরকারেরই কয়েকটা বিষয় যদি এটার সাথে রেলেভেন্ট যদি একটু দেখাই সাইফুল আলম ভাই, আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তী সরকারের সময় চাঁদাবাজি বাড়ে 20 থেকে 50%। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ তারা ডিসিসিআই এই কমেন্টটি করেছে। এবং এই চাঁদাবাজ কারা আমরা একটু দেখি। এই যে জুলাই জঙ্গিরা, তারা কিন্তু এই রাষ্ট্রপতির বক্তব্য এবং সব মিলিয়ে তারা কিন্তু ব্যাকফুটে আছে। দেখেন এই জুলাই জঙ্গি স্বীকার করছে তারা কিভাবে চাঁদাবাজির কথা না বললেও আপনারা বুঝবেন যে সচিবালয়ে তাদের কাজ কী ছিল, দেশটাকে তারা কিভাবে লুটিপুটে খেয়েছে, কিভাবে মধ্যাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে দেশের আইন শৃঙ্খলা নিয়ে, এবং আগে কি সুন্দর দিন কাটাইতাম, তার মূল বক্তব্যটা আর কি শুনুন। চলে গেছেন কিন্তু ওনার দাগ আছে, বাট আমার মানে এটা যে মনে হয় ডক্টর ইউনূসকে মানুষ মিস করা শুরু করবে, বেশি দিন লাগবে না, মাসখানেক সর্বোচ্চ। আমরা ওই টাইমে এতটা ফ্রিডমে ছিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, মানুষ বলতে সে তাদের মব সন্ত্রাসীদের বোঝাচ্ছে। মব সন্ত্রাসীরা ডক্টর ইউনূসকে মিস করা শুরু করবে, এবং সেখানে তার মাথায় টুপি নেই, রমজান মাস চলছে, কিন্তু নির্বাচনের সময় কিন্তু সারাক্ষণ মাথায় টুপি দিয়ে থাকতো, মানে সকল ক্ষেত্রেই টুপি ছিল। তো এই টুপিবাজদের বক্তব্য শুনুন। এটা আমাদের জায়গা থেকে আমরা ফিল করব সামনে, যখন ফ্রিডমটাকে আবার চেপে ধরা হবে আর কি। তো এটা আমরা বুঝবো আস্তে আস্তে আমাদের জায়গা থেকে, এবং আমরা যা মন চাইছে তাই করছি। পোলাপান মন চাইছে সচিবালয়ে ঢুকে গেছে, পোলাপানের মন চাইছে উপদেষ্টা যিনি একজন মন্ত্রী ওনার কাছে চলে গেছে, পোলাপান মন চাইছে মানে 5 জন উপদেষ্টা একটা মিটিং ওখানে চিল্লাচিল্লি করছে, সবাইকে গালিগালাজ করছে। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। এই যে এখন কেউ একটা আন্দোলন নামানোর সাহস করবে, শাহবাগ ব্লক করার এত সহজে সাহস বলে তো হ্যাঁ, আর তখন সব শেষে একটা কথা খুব গুরুত্বপূর্ণ বলেছে, শুনুন। মানে এই ফ্রিডম সবাই মিস করবে, মানে অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল। অতিরিক্ত ফ্রিডম দিয়ে ফেলছিল কে? ইউনূসকে মিস করবে। দেখেন এই খুনিরা কিভাবে মানে নিজেদের মুখে স্বীকার করছে, এবং তাদের পলিটিক্যাল অবস্থান কি, তাদের গ্রহণযোগ্যতা কি। দেখুন, তারা গেছিল ফুল দিতে, 3 জন মানুষ তাদের নিয়ে টিটকারি করছে, এনসিপি জাতীয় নাগরিক পার্টি। দেখুন, জাতীয় নাগরিক পার্টি এরা বন্ধু চাইছে এনসিপিকে নিয়ে মানুষ এভাবে হাসাহাসি করছে, আর ওরা কিন্তু এই ফুল এবং ব্যানার নিয়ে চোরের মতো যাচ্ছে। দেখুন তাদের ওদের কনফিডেন্স লেভেল দেখুন, মানে মাইর খাইলে বুঝি। জাতীয় নাগরিক পার্টি। জি, সাইফুল রহমান ভাই, আমরা দেখলাম যে অবস্থা তাদের এই জাতীয় নাগরিক পার্টি, তাদের ওস্তাদ ইউনূস এবং রাষ্ট্রপতির এই বক্তব্য, সব মিলিয়ে তো এই গ্যাং যেটা রয়েছে, অর্থাৎ জামাতের বি টিম এবং ইউনূস সহ, এরা তো বিপদেই পড়ছে নাকি? আপনার কি মনে হয়? শোনেন, যেটা বিপদ বলতে যেটাকে বোঝায় সেটা আমি জানি না বিএনপি কোন দিকে যাবে, তবে সামাজিক বিপদ তো অবশ্যই। আপনি ইউনূস যেখানে যাবে সেখানে হ্যাকলিং এর শিকার হবে। ইউনূস যেখানে যাবে সেখানে মানুষ দূরের থেকে চিৎকার করে বলবে, এই ইউনূস চাকে ডাক দিবে। ইউনূস যেখানে যাবে, এবং ইউনূসের সাঙ্গপাঙ্গ যে কোনটাই তো এখন গর্ত থেকে বেরোতে পারতেছে না। আপনি দেখছেন কোনটা গর্ত থেকে গত 5 দিনে বেরিয়েছে? কোনটা বাইরে? একটাও না। সবাই কোথায় আছে কেউ জানে না। কিন্তু এখন স্বাভাবিক জীবনে এরা আসতে পারবে না। এদের যেখানে পাবে মানুষ জিজ্ঞেস করবে, যে এই গায়ে হাত তুলবে না হয়তো, কিন্তু যেখানে যাবে, বিশেষ করে আমাদের ধরেন আসিফ নজরুল, সে ইউনিভার্সিটিতে রাস্তায় আর কোনোদিন হাঁটতে পারবে? মানে কালো গ্লাস ঢাকা গাড়িতে চড়া ছাড়া। কোনো একটা আমাদের সজ্জন কি বলে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা ছিলেন কি বলে সালেউদ্দিন, তিনি তো বাজার করতে যাইতেন। আমরা তো তার বাজারের গল্প শুনেছি, উনি কোন ডাল পছন্দ করেন, কোন ডাল কিভাবে রান্না করতে হয় ওগুলো জানতেন উনি, এবং সেগুলো সেই হিসেবে উনি ডাল করতেন। আর কোনোদিন সালেউদ্দিন সাহেব বাজারে যায় ডাল কিনতে পারবে? যে ডাল বিক্রি করবে ওর প্রথম জিজ্ঞেস করবে যে আপনি তো ডাল ধ্বংস করছেন।
ভাই ডাল কেনার কথা বলতেছেন, ওই যে সবজি উপদেষ্টা, মানে যে সবজি ঠিক আছে আলু পেঁয়াজ ছাড়া বলবো না, তাদের কথা বাদ দেন, তাদের না হয় এদের ওরে দিয়ে আনাইলো, কিন্তু 21শে ফেব্রুয়ারির সময় আমাদের এখানে মন্তব্য করেছেন বেলা যে 21শে ফেব্রুয়ারির সময় তো ইউনুস ঢাকায় ছিল, কিন্তু সে তো শহীদ মিনারে যায়নি, আমি দেখিনি, আপনি দেখেছেন? না না, তো বিশ্বাসই করে না রে ভাই সেটা। সে তো তো আগে আগে একবার গেছে, এটা বাধ্য হয়ে গেছে, কেন রাষ্ট্রের কাণ্ড, যেটা ওই যে শফিকা যেটা বলতেছে যে রাষ্ট্রের সে আচার। চাইলে তো যেতে পারবে না, এখন তো গেলে মাইর খাবে মানুষের। হ্যাঁ, না আর এমনিতেও বিশ্বাস করে না, সে তো এগুলো কিছুই বিশ্বাস করে না। সে তো তার মতো, সে তো মনে করে শুধুমাত্র তো তার শহীদ মিনার হলো কি বলে ইউনুস সেন্টার, কিন্তু ওটা যে মূল শহীদ মিনার তার শহীদ মিনার হয়ে যাবে এটা কল্পনা করতে পারতেছে না। ইউনুস সেন্টার নিয়ে একজন আমি একটা ফটোকার্ড দেখছিলাম যে ইউনুস সেন্টারে ফিরে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আগের পেশায়, তত ওখানে ফেসবুকে আমি উচ্চারণ করতে পারবো না, মানুষ 80% মানুষ শুধু বলছে যে এই এখন আবার দেশ লুটপাট শেষে এখন মানুষের, গরিব মানুষের মারতে আবার মানে মারার দায়িত্ব চলে গেছে, মানে গরিব আপনি মানুষের আপনি মারা মানে বলেছেন গ্রাম, ওই যে ইউনুস সেন্টারে যখন গেছে ওখানে যারা বাইরে যারা টের পাইছে যে উনি যাচ্ছেন, হ্যাঁ, শুধু তার সাঙ্গপাঙ্গ তাকে নিয়ে গেছে ভেতরে, কিন্তু দূরের থেকে কিন্তু তাকে করা হয়েছে, তাকে কিন্তু গালাগালি করা হয়েছে, করছে। ও কিন্তু পার পাবে না রে ভাই, ও কোনোদিন আর স্বাভাবিক জীবনে আসতে হবে, গুলশানেই থাকতে হবে দরজা বন্ধ করে। ওর অবস্থা হবে খন্দকার মোশতাকের মতো, মনে রেখেন। খন্দকার মোশতাক তার জীবদ্দশায় আগামসি লেনের বাইরে, ওই ওয়ালের বাইরে বেরোতে পারেনি তার জীবদ্দশায়, এবং জানাজাটাও ঠিক মতো হয় নাই। এই লোকের পরিণতি তাই হবে। আমি আপনাকে লিখিত দিতে পারি, আজকে হোক কালকে হোক। আপনার আমার দেশের কিছু মানুষ তারা নিয়ে নাচানাচি করবো, কিন্তু যারাই করবে সে কিন্তু হ্যাকলিং এর শিকার হবে। যেই ইউনুসরে নিয়ে এখন ভালো কথা বলবে, আপনি কিন্তু কালকে রাস্তার মধ্যে তারা জিজ্ঞেস করে, এই বেটা তুমি ইউনুসরে ভালো কইলা কেন, এটা এটা বলবে বাঙালি। ওর অবস্থা হবে খন্দকার মোশতাকের মতো। আমি আপনাকে বলি, একটা খন্দকার মোশতাক বাংলাদেশ দেখেছে, আরেকটা খন্দকার মোশতাক বাংলাদেশ দেখলো। এই খন্দকার মোশতাকের নাম হলো ইউনুস। হ্যাঁ, এবং ওর নাম ডিজিটাল হলো, যুগে মানে ওর হ্যাঁ, পুরো আমল নামার ডিজিটাল আর্কাইভ রয়েছে, এবং ইউনুস বোধে মনে মনে গান গাইছে, আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল বলতে জলে। যেতে চায় না তো। ওনার 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 এক পত্রিকা এতটাই আপ্লুত অবস্থা আছে যে ওনার দিনলিপি ওনার প্রকাশ করছে। উনি সকাল 6টার সময় এইটা করেন, ওইখান দিয়ে হাঁটেন, সেখান দিয়ে হাঁটেন, কিন্তু বিকালবেলা এটা করেন, দুপুরবেলা এটা করেন, ওইখানে বসেন। উনি নাকি সাধারণ দর্শনার্থীদের সাথে দেখা করেন। আমি একেবারে ডাহা মিছা কথা ওই পত্রিকা লিখছে, কোনো সাধারণ দর্শনার্থী তার ওখানে যায় না। হি ইজ অ্যালোন হিয়ার। সেখানে শুধুমাত্র ওরা আবার লিখছে, লামিয়া মোর্শেদ খুব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতেছেন। তার এই যে সাক্ষাৎকারের এই যে কি বলে ওই যে সূচিটা তৈরি করে লামিয়া মোর্শেদ নাকি ওখানে থেকে। আবার লিখছেন উনি এখন সময় দিচ্ছেন ওনার অসুস্থ স্ত্রীকে, যাকে একদিন সময় দিতে পারেন, এখন নাকি অসুস্থ স্ত্রীর সেবায় উনি নিয়োজিত। এই পত্রিকাটার মানে মানুষ কোনোদিন এই পত্রিকার রিপোর্টারকে যদি পায়, নাম দিয়ে যদি ছাপা হইতো, এই রিপোর্টারে ধরে মার দিত যে বাবা তুমি এগুলো কি লেখো, মিশা কথা লেখো কেন? ভাই এখন তো বিভিন্ন জায়গায় এনসিপির গুন্ডারা কিন্তু উত্তম মধ্যম তাদের প্রাপ্য তারা বুঝে পাচ্ছে। বিএনপির অবস্থানটা ইন্টারেস্টিং। আপনি একটু আগে বলছিলেন যে বিএনপি যদি চায় তাহলে ইউনুস চার জেলে যাবে, সংবিধান লঙ্ঘন, সংবিধান অবমাননার অপরাধে তার মৃত্যুদণ্ড আসবে কিনা, বাট আদালত পাড়ায় তো একটু চলছে, তো চিফ প্রসিকিউটর পদে রদবদল মানবতা বিরোধী অপরাধ মামলার বিচারে কতটা প্রভাব ফেলবে? এই যে এই তাজুল ইসলাম তাকে অপসারণ করা হয়েছে, এগুলো কি ইঙ্গিত, মানে ব্যাপারটা কিরকম কি হচ্ছে না, মানে বিএনপির পক্ষ থেকে আবার তাদের ছাড় দিয়ে কথা বলতে তো আমরা দেখি না। সালাউদ্দিন আহমেদ বলেছেন তো আজকে যে অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যে তারা এই মামলাগুলো অর্থাৎ গণ মামলা যেগুলো হয়েছে সেগুলো তারা ফিল্টারিং করবে, রিভিউ তো করবে। এগুলো তো রিভিউ করবে, এটা তো ইঙ্গিত নাকি তাজুল ইতিবাচক রাজনীতির? তাজুলকে তো একদম কাছে থেকে আসাদুজ্জামান চিনে। আসাদুজ্জামান দুদিন যে দেরি করছে, এটাই আমার আশ্চর্য লাগছে। কারণ এই লোকটি আসাদুজ্জামানকেও অসম্মান করছে। কেমনে বলে? আমি কোর্টের মধ্যে যখন মানবতা বিরোধী একটা মামলায় আসামি পক্ষের আইনজীবী যখন কথা বলতেছিল, সে বারবার আসামি পক্ষের আইনজীবীকে পোক করতেছিল, এটা বলেন, এটা বলেন, ওইটা বলেন। তখন আদালত তাকে বলছে যে আপনি এত কথা বলেন কেন, আপনি থামেন, আপনি কিন্তু সে থামে নাই। সে অনেকক্ষণ পর্যন্ত ওই আইনজীবীকে বকাবকি করছে। ওই যে যেটা শেখ হাসিনার ফাঁসির রায় শুনে যে ফোকলা গালে হাসলো, হাইসা যে ফাঁসির রায় হয়েছে, এর চেয়ে বেশি আমার কিছু করার ছিল না, যে ওই আইনজীবী। তো পরবর্তীতে আদালতের বাইরে যখন সাংবাদিকরা তারা জিজ্ঞেস করছে যে আপনি কি ইয়াকে কেন বিরোধী আইনজীবীকে আপনি এভাবে করতে পারেন কেন, বা আদালত আপনাকে এটা বলছে, তখন উনি বলে কি আমি অ্যাটর্নি জেনারেল। আসলে ওনাকে নিয়োগ করা হয়েছে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায়। উনি অ্যাটর্নি জেনারেল না,
বাট ওইখানে সাংবাদিকদের সামনে সে গ্যাজেট নোটিফিকেশন পুরো ইয়ে করছে যে অ্যাটর্নি জেনারেল কি কি সুযোগ সুবিধা ভোগ করে, তার মধ্যে একটা কি উনি দাঁড়াইলে ওনাকে কথা বলতে দিতে হবে। তার মানে উনি কোর্টে যখনই দাঁড়াইতেছেন উনি কথা বলার অধিকারী, কোর্ট তাকে থামানো ঠিক হয়নি। এই হইল সেই। এবং তিনি আরো বলি, মামুনের কথা এখন আসতেছে তো, যে মামুন আইজিপি মামুনকে কেমনে সেই করছে, সে এবং শিশির মনির গং এই আইজিপি মামুন 100 কোটি, শত কোটি 1000 শত কোটি। কোটি টাকা নিয়ে সরি 1000 কোটি টাকা এটা বলা হচ্ছে, কেউ বলছে 100 কোটি টাকা। শত কোটি টাকা ধরেন, এটা বলা, তারই প্রসিকিউটর একজন কিন্তু এই অভিযোগটা কিন্তু আইন আইন মন্ত্রণালয় করে রাখছে। সে ওই যে গাজীপুরের যে মানুষ পোড়ানোর যে মামলাটা, গাজীপুরের কি এসআই এর বিরুদ্ধে যে মামলা, যে এসআই কে মানে সে কান্নাকাটি করতেছিল যে আমাকে ফাঁসায় দেওয়া হয়েছে, মূল আসামি কি করছে জানেন? সাক্ষী বানাইছে। হুম। সাক্ষী বা তার কাছ থেকে টাকা নিচ্ছে শিশির মনির এবং এরা মিলে। এই অভিযোগগুলো কিন্তু মানে আইন মন্ত্রণালয়ে আছে কিন্তু। সো আসাদুজ্জামান যখনই সুযোগ পেয়েছে তখন তো সে স্বাভাবিকভাবে এরকম একটা লোকরে সে সাথে নিয়ে কাজ করবে, স্বাভাবিকভাবে তার পরিণতি তার গলার মধ্যে চাইপা ধরছে। এখন কথা হচ্ছে তারে বিচারের আওতায় কেমনে আসবে, কে করবে, একে তো বিচারের আওতায় আনতে হবে। কারণ কি করে উনি যে লোকটা হত্যাকাণ্ডের জন্য যে মামলা, সেই মামলা যার সরাসরি নির্দেশের কথা বলা হয়েছে, সে লোকটা কি করে রাজসাক্ষী হলো এবং কোন Right. ইয়ে ছাড়া কোন, সুতরাং এখানে একটা লেনদেন এবং এইগুলো কিন্তু আসবে, সামনে আসবে। তাজুলেরও কিন্তু বিচার হবে। সো বিচার কিন্তু কেউ পার পাবে না। জি, আমাদের এই মুহূর্তে প্রায় 5000 লোক দেখছেন ফেসবুক, ইউটিউবে মিলে। আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অনেকেই এর জল্পনা কল্পনা করছিলেন যে বিচার প্রক্রিয়া কেমন হবে, বা বিশেষ করে সাংবিধানিক যে সর্বোচ্চ পদটি অর্থাৎ রাষ্ট্রপতির এই বক্তব্যের পর কি পরিবর্তন হচ্ছে। দিন দিন আমি তো দেখতে পাচ্ছি যে আকাশ পরিষ্কার হচ্ছে। কয়েকটি কমেন্ট পড়ি। আপনি নাস্তিক থেকে রাজনীতিবিদ হয়ে গেলেন। ভাই না, আমি রাজনীতিবিদ হই না। আর নাস্তিক বা আস্তিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয়, সেটার সাথে দেশমাতৃকার কোনো সম্পর্ক নেই। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এই সকল ধর্মহীনদের সমন্বয়ে। তো এইভাবে কারোর ধর্ম পরিচয় বা অবিশ্বাস নিয়ে কথা বলা বোকামি মনে হয়। রাষ্ট্রপতির উচিত বিএনপির কাছে আত্মসমর্পণ না করে নিজ থেকেই বিদায় নেওয়া। ওই ব্যক্তিত্ব তার থাকলে তো হইছিলই। শেখ হাসিনা যদি ওইরকম ব্যক্তিত্ববান লোকদেরকে, এই ওয়াকারকেও ওইরকম ব্যক্তিত্ব, মানে ওয়াকারের জায়গায় ব্যক্তিত্ববান কাউকে দায়িত্ব দিতেন সেনাপ্রধানের, তাহলে এই বিশৃঙ্খলা হতো না। আবার এই যে ডিবির এত বড় গুন্ডা হারুন, সে যদি এই পোলাপানগুলোর ভাতের হোটেলে নিয়ে পশ্চাৎদেশ লাল না করে দিত, তাহলে আজকে সার্জিস এই নাহিদেরা এমপিও হতে পারতো না, এই আলোচনা আসতো না। এবং চুপ্পুর কথা আর কি বা বলবো, এগুলো শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন। 21শে ফেব্রুয়ারিতে ইউনুস ঢাকাতেই ছিল, এই প্রশ্নটি আমরা নিয়েছি। তারপরে হচ্ছে রঞ্জিত, তিনি বলছেন যে ইউনুস ছাড়া আরও একজন মোস্তাক আছে, সেনাপ্রধান ওয়াকার, আপনার সাথে দ্বিমত করার সুযোগ নেই। খুব সুন্দর আলোচনা বলেছেন। তারপরে কমেন্ট এসেছে, অপেক্ষা আছে 26শে মার্চের, সেদিন সাদা শকুন শফিক কি করে তা দেখার খুব ইচ্ছা আমার। 26শে মার্চ সে যাবে না, এটা মোটামুটি নিশ্চিত। তারা 21শে ফেব্রুয়ারি দিয়ে শুরু করতে চেয়েছিল, কিন্তু ওই বদ সাংবাদিক প্রশ্ন করায় দেখলেন না কিভাবে খেপে গেল, এই ধরনের প্রশ্ন কেন। তারপরে করবি, তিনি কমেন্ট করেছেন যে সুদখোর, বাটপার, পুলিশ হত্যাকারী, তালেবান, শয়তান, মহামব, ইউনুসের ফাঁসি চাই। তারপরে মন্তব্য এসেছে, আসাদ ভাই, চিন্ময় প্রভুর মুক্তি হবে কিনা, এটা সাইফুল আলম ভাইকে জিজ্ঞেস করব, এই কমেন্টটি রাখলাম। তারপরে ইউনুসের কাশিমপুর কারাগারের রাষ্ট্রপতি করা হোক, ভালো প্রস্তাব, এটা হতেও পারে, অসম্ভব কিছু না। তারপরে সাইফুল আলম ভাই, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় গোলামের চুক্তি করেছে মহা ইউনুস, মবদের ওস্তাদ, বাবা, পিতা, মব পিতা ইউনুস, এটার সাথে দ্বিমত নেই। সাইফুল আলম ভাই, দুইটা এই যে ভণ্ড বদমাশ ইউনুস, তার যে গোলামি চুক্তি, এটা নিয়ে একটু যদি বলতেন। আর হচ্ছে যে আরেকটা হচ্ছে যে চিন্ময় কৃষ্ণ দাস, তিনি 1.5 বছরের বেশি সময় ধরে বিনা অপরাধে বিনা বিচারে জেলে রয়েছেন। তার আগের মামলার জামিন হয়ে গেছে, দেশদ্রোহিতা, ওই যে পতাকা কেটে আনিয়েছে ওইটা তাকে আসামি করা হয়েছে। আবার পরবর্তীতে তিনি পুলিশ কাস্টাডিতে, তিনি জেলে কোর্টে অবস্থান করছেন। সেই সময়ে একজন বটতলার উকিল, আইনজীবী আলিফ গেছিল হিন্দুদের মারতে, পায়না খুঁজে চট্টগ্রাম সেই আদালত পাড়া থেকে একদম নিচে গিয়ে মেথর পাড়ায় গিয়ে মেথরদের মারতে গেছে, মারামারির মধ্যে সে মরে গেছে। তাই সেই মামলায় আসামি করা হয়েছে চিন্ময় কৃষ্ণ দাসকে। তিনি জেলে রয়েছেন, তার কি মুক্তির জন্য কোনো সম্ভাবনা আছে, সামনে হতে পারে, নাকি হিন্দু ধর্মাবলম্বীদের কি করা উচিত? শিগগিরই আমি শিওর যে শিগগিরই উনি মুক্তি পাচ্ছেন। কারণ তাহলে এটা হিন্দু ধর্মাবলম্বীদের একটা বড় নিউজ। মামলা রিভিউ করা হচ্ছে, যে মামলাগুলি এরকম গণমামলা,
যে মামলাগুলিতে উদ্দেশ্য প্রণোদিতভাবে মানে অপরাধের কোনো ইয়া ছাড়াই, প্রমাণ ছাড়াই যাদেরকে এইভাবে আটকে আটকে রাখা হয়েছে, এই কেসগুলি খুব দ্রুতই কিন্তু সামনে চলে আসবে। আপনি কালকে থেকে অনেকগুলো চমক দেখতে পাবেন। কালকেও কিন্তু একটা বড় চমক হতে পারে। দেখা যাক এখন। এরকম চমকগুলি কিন্তু আসবে। সো কালকে আবার চমক হলে টেস্ট আবার কেস, এটা টেস্ট কেস। এটা কিন্তু টেস্ট কেস হিসেবে আছে এবং যিনি এটা করতে যাবেন কালকে বা অবশ্য যেদিনই যান, তিনি যাচ্ছেন কিন্তু এটা কিন্তু টোটাল আন্তর্জাতিক মিডিয়া এটা কিন্তু নজরে রাখবে। কারণ সে হ্যাঁ একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সো এই হ্যাঁ আন্তর্জাতিক ব্যক্তিত্বর সাথে কি হয় দেখেন, এরপরেই বোঝা যাবে সরকারের গতিধারাটা কি। এটা কিন্তু ক্লিয়ার হবে আচ্ছা কালকে। কালকে কি হিয়ারিং আছে চিন্ময় কৃষ্ণ দাসের? আমি এক্স্যাক্টলি জানি না, তবে অনেকগুলো আছে। অনেকগুলো আছে। প্রিয় হিন্দু ধর্মাবলম্বী বন্ধুরা, যারা আপনারা আপনাদের ধর্মগুরু চিন্ময় এটা কৃষ্ণ কোর্টে যেতে দাসকে হবে, কোর্ট ছাড়া হবে না। কোর্টে, কোর্টে হ্যাঁ যেদিন যায় কোর্টে, সেদিন কিন্তু একটা বড় টেস্ট কেস, বড় টেস্ট ওকে কেস এটা কালকে একটু থেকে নজর রাখবেন। জি, আপনারা যার যার জায়গা থেকে একটু সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে পারেন, অন্যদের অ্যাক্টিভ করতে পারেন যেন দাবিটা স্ট্রংভাবে হয়। এবং আপনারা জানেন সাইফুল আমিন ভাই খুব মানে না জেনে শুনে বা প্রিসাইজ উত্তর ছাড়া দেন না, অনুমানের উপরে কথা বললেন না। তো এটা আপনাদের জন্য ভালো সংবাদ। আপনাদের মধ্যে যারা চিন্তিত চিন্ময় কৃষ্ণ দাসকে, তাদেরকেও আপনারা এই সুখবরটি দিতে পারেন যে খুব শীঘ্রই তিনি মুক্তি পাবেন। এরপরে বলা হয়েছে যে এই যে মানে এই যে মব ইউনুস, তো এই মব ইউনুসের ব্যাপারে যে গোলামির চুক্তি, বড় গোলামির চুক্তি করেছে কিনা, এটা দিয়ে যদি আমাদেরকে শেষ করতেন বা অন্য কোনো বক্তব্য থাকলে আমরা একদম শেষের দিকে বলেন ভাই। আপনার আর সময় নেব না আপনি আপনার। আপনি একটা ভিডিও দেখাচ্ছেন যে 4 জনের, আমি ওইটা অনেকক্ষণ অপেক্ষা করতেছিলাম, তারপর আপনি যেহেতু জিজ্ঞেস করেন না, তারপর আমি বলি যে 4 জনের এনসিপিটা দেখে আমার খুব হাসি পেয়েছিল, আমার কাশি উঠে গেছিল, এত হাসি পেয়েছিল। তাহলে আমার তাহলে চলুন পাশে পাশে এটা চলুক, হ্যাঁ আমরা একটু পাশে এটা হ্যাঁ, দেখি। যে আপনি বলতে থাকেন। আহ, আহ, তো আমি যেটা করছি, আপনি খেয়াল করছেন যে কালকে রাতে কি হয়েছে? কালকে সন্ধ্যায় মোহাম্মদপুরে কিন্তু জি একজনকে কিন্তু গণপিটুনি দেওয়া হয়েছে, দেখছেন ওটা? জি, গণপিটুনি এবং না, তাকে চাকু মানে কোপানো হয়েছে আর কি। না, গণপিটুনি, ওরা গণপিটুনি কোপানো হয়েছে, একটা দুটা কোপ, কিন্তু গণপিটুনি তাকে দেওয়া হয়েছে। তার সঙ্গী সাথী সব আচ্ছা, পালা গেছে, যে সঙ্গী সাথীরা পরে কিন্তু ইন্টারভিউ দিছে, ওরা কিন্তু তারা ফালাইতে পালা গেছে। উম, সো এরকম মানে হবে তাদের পরিণতি। প্রেসার গ্রুপ সাবেক প্রেসার গ্রুপকে ধরেছে। এখন এখন এই ঘটনাগুলো ঘটবে। এবং তারও একটা মজার ব্যাপার, শিবিরের ড্রেস পরে ওরা করছে। কি ড্রেস? বোরকা পরে আসছে। হ্যাঁ, বোরকা পরে এসে ওরা মারছে। শিবিরের ড্রেস, আচ্ছা। শিবিরের তো এটা জাতীয় ড্রেস না। আপনি হ্যাঁ, শিবিরের মেয়েরাও একই ড্রেস পরে, ছেলেরাও একই ড্রেস পরে। শিবির ছেলেরা কি? যেগুলো প্রকাশ্য না, যেগুলো লুঙ্গির তলা, সবগুলা দেখবেন যে এই আগে হেলমেট পরতো, এখন বোরকা পরে। বোরকা পরে যায় ওরে মার দিছে। এখন শিবির মারছে কিনা এটা কইতে পারতেছে না। সেখানে দেখলাম যে সামান্তা শারমিনের গর্জন আমরা শুনতে পেতাম। আপনি ভিডিওটা যদি পাইতেন, আপনি আশ্চর্য হবেন ওখানে দেখলে। সামান্তা শারমিন ওখানে বিড়ালের মতো পেছনে লুকে আছে। সেও ভয় আছে যে তারে আবার কেউ তখন ইয়ে করে কিনা, হামলা করে কিনা। হ্যাঁ, মানে আমি দেখলাম যে এই ইঁদুরগুলি গর্তে ঢোকা শুরু হয়েছে এবং এই যে 4 জনকে দেখার পর আমি প্রচন্ড হাসি পেয়েছে। ওখানে যে একজন লোকও ছিল না যারা তার এবং কানের নিচে দিয়ে এদেরকে দুটো নিয়ে থাপ্পড় লাগায় সাধারণ না। মানুষ বুলি করতেছে, দেখেন সাধারণ মানুষ এদের নিয়ে বুলি করতেছে, দেখেন দেখে যে পারলে কিছু কর। অনেক না, না, অনেক বুলিং এর চাইতে প্রেসার। তার উচিত ছিল হলে এরকম হাসাহাসি না করে গোটা কানের পাড়ে যায় দুটা চোর মারা, যে তোরা আমাদের দেশটারে কি করছো, আগে আয় দেখে আমাদের উত্তর দিয়ে যায়। হ্যাঁ, এর শুনেন, মবের কি দেখছে ও? ভাই এই 4 জনের কিন্তু ওই ব্যানার দিয়ে পেঁচানো যাইতো, হ্যাঁ, প্যাক করে ব্যানার ফেলা। দিয়ে পেঁচা গাছের সাথে বাইন্ধে রাখতে পারতো। ওখানে তো অনেক গাছ আছে, আমাদের শহীদ মিনার এলাকায় কিন্তু অনেক গাছ আছে, গাছের মধ্যে কিন্তু বাইন্ধে রাখতে পারতো, 4টা তো মাত্র। জি, এটি ইন্টারেস্টিং। হ্যাঁ, আপনি বলছিলেন এই মব সন্ত্রাসীদের কথা। হ্যাঁ, তো আমি যেটা বলছি দেখেন, এরা মব সন্ত্রাস করছে, মানুষকে করছে। আস্তে আরেকটু দিন যাইতে দেন, আমি চাই না মব হোক, আমি অবশ্যই চাই না বাংলাদেশে আর কোনো অস্থিরতা হোক, এটা আমি চাই না। এই যে কোপাইছে বা বোরকা পরে যায় পিটাইছে, আমি মোটেও চাই না। আমি বিশ্বাস করুন ঘৃণা করি, কিন্তু করলে কি? যখন এদের সম্পর্কে আবার যখন কথাগুলি শুনি তখন তো আমার হাসি পায়। যখন আমি সামান্তা শারমিনরে দেখলাম সে বিড়ালের মতো লুকাইতেছে, সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, সে লুকায় খালি। মানে তারা যেন ধরা না হয়, এটার জন্য সে অনেক চেষ্টা করছে। তো এই অবস্থা তাদের দাঁড়িয়েছে যে তাদের এখন লুকাতে হচ্ছে। সো এরা লুকিয়ে কোথায় যাবে? সবগুলি কিন্তু এগুলো ঘরের ভিতরে ঢুকবে। পরে কোনো এক সময় যদি বেরিয়ে আসতে পারে, তবে আমার মনে হয় আমাদের এই জাতি, অ্যাটলিস্ট আমি একটা বারবার বলি, আমরা মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের রাজাকারি করছে, আলবদর ছিল, জামাতের আমরা তাদের কিছু করতে পারিনি।
এটা আমাদের আগের জেনারেশন, আমার বাপ দাদার জেনারেশনের এটা চরম ব্যর্থতা ছিল আমি বলবো, যে তারা এই এই লোকগুলিকে তারা শাস্তি দেয় নাই, এই লোকগুলির কিছু করে নাই। কিন্তু এইটা মোক্ষম সুযোগ আসছে আমাদের সামনে। আর যেন কোনোদিন আমাদের স্বাধীনতা নিয়ে কথা না হয়, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে কথা না হয়। এই জেনারেশনটা, যে জেনারেশন এই কাজ করে, এদেরকে চিহ্নিত করে, এদের সকল ভিডিও আছে। এর সবচেয়ে বড় সুযোগ হলো আমাদের মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের কাছে মৌখিক বা চোখের দেখার প্রমাণ ছিল, কিন্তু এখন এটা কিন্তু তাদের ভিডিও পর্যন্ত আছে, তাদের জি, ভিডিও আছে। মুখটুক শুকিয়ে তো গেছে। জি, হ্যাঁ, ওই যে দেখেন এইটা না, আরো একটা ভিডিও আছে, সে পেছনে লুকায় ছিল, যে ওই ওর সাথী একজন বক্তব্য রাখছিল। হ্যাঁ, তো আমি যেটা আশা করব সেটা হলো যে এদের সবচেয়ে বড় সুযোগ বিএনপি করুক না কে কি করবে আমি জানি না, এটা ডকুমেন্টেশন আছে। যেহেতু ডকুমেন্টেশন আছেন একদম টোটাল, আমি শুনেছি আওয়ামী লীগ ইউনিয়ন পর্যায় থেকে সর্বত্র যারা নির্যাতন করেছে তাদের তালিকা করেছে, কিন্তু আমি মনে করি যারা লাল সন্ত্রাসী ছিল, যারা এই লাল বদরি করছে, প্রত্যেককেই চিহ্নিত করা উচিত। এটা আমাদের শেষ সুযোগ আমাদের দেশটা রক্ষা করার জন্য, যাতে আর কোনোদিন আমাদের দেশের স্বাধীনতা নিয়ে কথা না বলে, আর কোনোদিন আমাদের জাতির জনক নিয়ে কথা না বলে। নাহিদ ইসলামদের মতো চেহারাগুলোকে আমরা কারাগারের ভিতরে দেখতে চাই। এই জন্য রাষ্ট্র হিসাবে বিএনপির কাছেও আমার আবেদন, আপনারাও যদি ভবিষ্যতে রাজনীতি করতে চান বাংলাদেশে, এই লাল বদরকে চিহ্নিত করেন এবং এদের তালিকা করেন। এদের তালিকা করে এদেরকে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা যা ওরা নিচ্ছে সবকিছু থেকে এদেরকে বঞ্চিত করা। এবং আমার প্রস্তাব হলো এইবারই সুযোগ, এই লাল বদরদেরকে বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন বানাও। এইবারই সুযোগ, বাংলাদেশে এরা যত সুযোগ সুবিধা পায় সবগুলি থেকে তাকে বাইরে রাখা হোক। এইবারই সুযোগ, তারা যেন সরকারি চাকরি না পায়, কোনো সরকারি চাকরি না, অন্য কিছু করে খাক। তারা যেন বাংলাদেশে কোনো বড় লোন না পায়, তারা যেন আমাদের গলিতে গলিতে নেড়ি কুত্তার মতো চলে, তারা যেন আমাদের সঙ্গে তাদের সাথে সামাজিক বন্ধন বন্ধ করে দেওয়া উচিত। আমাদের এই মানুষগুলিকে যদি আমরা চিহ্নিত করে এই কাজগুলো করতে পারি, বিশ্বাস করেন আর কোনোদিন কেউ সাহস করবে না বাংলাদেশের দাঁড়ায়া যে জাতির জনক কে আমি মানি না, স্বাধীনতা কি আমি মানি না, জুলাই হলো আমার স্বাধীনতা। এই জুলাই স্বাধীনতা এদেরকে একেবারে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস নাগরিক করে এদেরকে, সেটা সংস্কৃতি অঙ্গনে হোক, সেটা সাংবাদিক অঙ্গনে হোক। সেটা কেন বলি জানেন, আজকে আমি দেখছি স্বরাষ্ট্রমন্ত্রীর ওখানে, স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু কথা বলতে আজকে অনেক ইয়ে নিয়ে, অনেক কষ্ট নিয়ে কথাগুলি বলি, কিন্তু এই জিনিসগুলো চলছে এখনো। একজন লালবদর সাংবাদিক স্বরাষ্ট্রমন্ত্রীকে জিজ্ঞেস করে, কি বলে কি জানেন, প্রস্তাব দিচ্ছে সাংবাদিক, সে আবার সাংবাদিক, প্রস্তাব দিচ্ছে যে সাংবাদিকরা আগে লেজুর ভিত্তি করেছে, এই করেছে সেই করেছে, এদের বিচার গতি বাড়ানোর জন্য আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন কিনা। কত বড় সাহস, ওখানে ধরে তোরা চড়ানো উচিত ছিল। ওই অন্যান্য সাংবাদিক কি করেছে, তাদের সঙ্গীদেরকে, তাদের বন্ধুদেরকে আটকে রাখা হয়েছে বিনা বিচারে। তাদের যদি অন্যায় থাকে তাদের বিচার হোক, কিন্তু একজন সাংবাদিক প্রেস কনফারেন্সের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিচ্ছে ওদের বিরুদ্ধে আপনি কি কি করেছেন, দ্রুত বিচার করবেন কিনা, ওদের শাস্তি দিবেন কিনা। এখনো আছে, কিন্তু এগুলারে ধরে ধরে এগুলোকে চিহ্নিত করা উচিত যেখানে পাওয়া যায়, এবং এদেরকে এদের তো প্রেস কনফারেন্স থেকে বের করে দেওয়া উচিত ছিল। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আহ্বান জানাবো যে উনি যদি কখনো এই আমার কথাগুলো শোনায়, এরকম লোকদেরকে বের করে দেওয়া, বিচার তার আইনের অধীনে চলবে। কিন্তু আপনি অন্যায় করতেছেন, আবার একজন প্রস্তাব দিচ্ছে অন্যায় করার জন্য, তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি আইনের আওতায় একজন অন্যায় করার জন্য প্রস্তাব দিচ্ছে, তাকে আপনি আটক করা উচিত ছিল। আমি আসতে দেখলাম এত সাহস এদের। আনফরচুনেট। জি, অনেক ধন্যবাদ সাইফুল আলম ভাই। আপনি আমাদেরকে এই তাৎক্ষণিক আয়োজনে যুক্ত হয়ে আলোকিত করলেন এবং এই বেশ কিছু পজিটিভ খবর আমাদেরকে জানালেন। প্রিয় দর্শক, আপনাদেরকে অনুরোধ করব, বাংলাদেশ সময় এখন 10:30, 11:30 বেজে গেছে। তো আপনারা শেয়ার করতে পারেন আপনাদের বন্ধু পরিবারের কাছে। আমরা আজকে বেশ কয়েকটি ইতিবাচক সম্ভাবনা দেখতে পেলাম। আমরা আশা করি অচিরে এগুলো বাস্তবায়ন হবে এবং সাইফুল আলম ভাইয়ের শেষ কথাগুলো একটু মাথায় রাখবেন। যার যার প্রাপ্য তাকে তা বুঝিয়ে দিতে হবে, এইখানে আমাদের দায়িত্ব রয়েছে। অনেক ভালো থাকবেন, দেখা হবে খুব শীঘ্রই। সাইফুল আলম ভাই, আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন, এবং সবার প্রতি একটাই অনুরোধ আমার, যেটা সবসময় করি, সেটা হলো ইউনূস এবং তার গংকে যেখানে পাবেন হ্যাকলিং করবেন, তাদেরকে যেখানে পাবেন প্রশ্ন করবেন যে আপনি আমার দেশটা ধ্বংস করছেন কিনা। সালেউদ্দিন সাহেবরা যদি ডাল কিনতে যায়, যে ডালের যিনি বিক্রি করেন, বিক্রেতা যিনি, তার উচিত হবে তাকে জিজ্ঞেস করা আপনি আমার দেশটাকে ধ্বংস করলেন কেন। এই প্রশ্নগুলি তাদেরকে পুরো জারি রাখবেন, দেখবেন যে এরা নেড়ি কুত্তার মতো ঘরের ভিতরে ঢুকে থাকবে, এরা মোস্তাকের মতো আটকায় থাকবে ঘরের ভিতরে। আমরা এটাই চাই, ওদের থেকে আমাদের মুক্তি নিতে হবে। আর ইউনূসকে শিক্ষা দেওয়ার জন্য একই পথ, আর ইউনূসের প্রোডাক্টগুলি বর্জন করে তাকে বড় ধরনের একটা শিক্ষা দেওয়া উচিত। অনেক ধন্যবাদ।
জি, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।